আইলিপ ইনস্টিটিউটের আরো একটা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের হিস্ট্রি টিচার দেবাশিস স্যার। আজ আবারও নিয়ে চলে এসেছি আর একটা এসএসসি ইতিহাসের ক্লাসে। আজ যে সময় তোমরা ভিডিওটি দেখতে পাবে, তোমরা হয়তো জানো কমিশন থেকে পরীক্ষার ডেট 7 এবং 14-কে নির্ধারিত করা হয়েছে। এতদিন যে কোর্ট এবং অন্যান্য বাধাগুলোর সম্মুখীন হতে হচ্ছিল, সেগুলোও কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। অতএব সবকিছু দেখলে যেটা আমাদের সামনে যে চিত্রটা স্পষ্ট ফুটে উঠছে, সেটা আমরা বুঝতেই পারছি যে পরীক্ষা কিন্তু আসন্ন। এই মাস মোটামুটি শেষ হয়ে গেছে, সামনে আর আমাদের হাতে 30টা দিন। অতএব যে কোনো এক্সকিউজ ছেড়ে তোমাদের কিন্তু এবার সরাসরি নিজের পড়াশোনায় মন দিতে হবে এবং যার যে সাবজেক্ট, যে সাবজেক্টে এসএসসিতে বসবে এবং যাদের ইচ্ছা যে একজন স্কুল শিক্ষক হতে চাও, তাদের কিন্তু সেই বিষয়ে উপযুক্ত যে সিলেবাস সেটাকে কমপ্লিট করে প্রশ্ন অ্যান্সারের দিকে ঝুঁকতে হবে। আমি আজ তোমাদের নিয়ে চলে এসেছি স্কুল সার্ভিস কমিশন ইতিহাস বিষয়ে। দেখো, একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ইউরোপের ইতিহাস। এই ইউরোপের ইতিহাসের কিছু আজ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমরা কিন্তু এই ক্লাসে আলোচনা করব। ইউরোপের ইতিহাস কিন্তু এমন একটা বিষয়, আমাদের একটুখানি মানে যথেষ্ট আমরা কম পড়ি এই জায়গাটাকে। মনে রাখবা, আউট অফ 60 মিনিমাম আমরা 15+ প্রশ্ন কিন্তু ইউরোপ থেকে পাবো এবং এই ইউরোপের ইতিহাসের প্রশ্নই কিন্তু একটা স্টুডেন্ট থেকে আরেকটা স্টুডেন্টের ফারাক করে দেবে, কাট অফ করে দেবে। ভারতের ইতিহাসের প্রশ্ন মোটামুটি ভাবে কিন্তু পারা যাবে, কিন্তু এই ইউরোপের ইতিহাসের যে অধ্যায়গুলোকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে বা ধ্যান দিয়ে কিন্তু তোমাদের পড়তে হবে। চলো, আমরা প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লব অধ্যায় থেকে করেছি, যেখানে বলা হয়েছে যে কোন দলটি সন্ত্রাসের রাজত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রান্সের ফরাসি বিপ্লবের সময়ের একটা পার্ট হলো এই সন্ত্রাসের রাজত্ব। জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশনের সময় ফ্রান্সে এই সন্ত্রাসের রাজত্বের উদ্ভব হয়েছিল। বলা হচ্ছে যে কোন দলটি সন্ত্রাসের রাজত্বের সময় ফ্রান্সে ক্ষমতায় ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সোজা প্রশ্ন এবং তার উত্তর জিরেন্ডিন, জ্যাকোবিন, রয়্যালিস্ট না ফিউডালিস্ট। উত্তর হবে জ্যাকোবিন দল। তাহলে সন্ত্রাসের রাজত্বের সময় ফ্রান্সে কোন দল ক্ষমতায় ছিল? জ্যাকোবিন দল। এবং যদি বলা হয় যে এই সন্ত্রাসের রাজত্বের নায়ক, হ্যাঁ, এই সন্ত্রাসের রাজত্ব জ্যাকোবিন দল যে করেছিল, সেই জ্যাকোবিন দলের নায়ক কে ছিলেন বা সন্ত্রাসের রাজত্বের নায়ক কে ছিলেন? তাহলে উত্তর হবে রোবস্পিয়ার। রোবস্পিয়ার বা রোবোস্পিয়ার, ইনি কিন্তু ছিলেন সন্ত্রাসের রাজত্বের নায়ক, যার নেতৃত্বে এই ফ্রান্সে কিন্তু 1793 থেকে 94 সন্ত্রাসের রাজত্ব চলেছিল। জিরেন্ডিনো আর একটা গুরুত্বপূর্ণ দল, যেটা ফ্রান্সে এই সন্ত্রাসের রাজত্বের সময়কালীন ছিল, কিন্তু তারা ক্ষমতায় ছিল না। রয়্যালিস্ট এবং ফিউডালিস্টও আরো দুটো দল। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন দলটি সন্ত্রাসের রাজত্বের সময় ফ্রান্সের ক্ষমতায় ছিল? জ্যাকোবিন। চলো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই, যেখানে বলা হচ্ছে, দেখো ফরাসি বিপ্লবের ঠিক সেম জায়গা থেকে আরেকটা প্রশ্ন, যেখানে জানতে চাওয়া হচ্ছে যে রোবস্পিয়ারের নেতৃত্বে যে সন্ত্রাসের রাজত্ব হয়েছিল, যাকে নায়ক বলা হচ্ছে, সেটা কত সাল পর্যন্ত স্থায়ী ছিল, মানে কত সাল পর্যন্ত এর সময়কাল নির্ধারিত হয়েছিল, শুরু নয়। মনে রাখবে 89, 91, 93 না 94, স্থায়ী হয়েছিল 94 পর্যন্ত। আর সূচনা 2রা জুন 1793 থেকে 27শে জুলাই 1794, মোট 13 মাস সন্ত্রাসের রাজত্ব চলেছিল। এবং রোবস্পিয়ারের 27শে জুলাই তাকে পতন ঘটেছিল এবং 28শে জুলাই রোবস্পিয়ারকে
হত্যা করা হয়েছিল গিলোটিন যন্ত্রে। তাহলে এখানে আমাদের উত্তর বুঝতে খুবই সুবিধা হলো যে উত্তর হবে 1794। টোটাল সময়কাল 2রা জুন 1793 থেকে 27শে জুলাই 1794 পর্যন্ত। আর রোবস্পিয়ারকে হত্যা করা হয়েছিল 28শে জুলাই 1794, যে দিনটাকে থার্মেডোরিওর প্রতিক্রিয়াও বলা হয়, যেহেতু থার্মেডোরিওর মাসে এই ঘটনাটা ঘটেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট, ফরাসি বিপ্লব থেকেই আর একটা প্রশ্ন। এবং তোমরা মনে রাখবে যে ইউরোপের ইতিহাসের প্রশ্নের ক্ষেত্রে যে দুটো অধ্যায়কে আমরা সব থেকে ধ্যান দিয়ে পড়তে হবে সেটা হলো ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন এবং নেপোলিয়ান বোনাপার্ট। এই দুটো চ্যাপ্টারে তোমরা প্রশ্ন পাবেই। 60টার মধ্যে যে 15টা আমাদের প্রশ্নের কথা বলা হচ্ছে, 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু এই দুটো অধ্যায় থেকে দেবে। সেটা আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে লাস্ট পরীক্ষা হলো সেখানেও দেখেছি। দেখো এখানে প্রশ্ন করা হয়েছে দ্য ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন কোন দেশে গৃহীত হয়েছিল। এই বিষয়টা 1789 এর ফরাসি বিপ্লবের একটা পার্ট, যেখানে বলা হয়েছিল বা যে ঘোষণার দ্বারা প্রথম ফ্রান্সে, ফরাসি দেশে, সেই দেশের জনগণের যে ডিক্লারেশন বা মানুষের যে অধিকার, সেই অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কোথায়? অবশ্যই উত্তর হবে ফ্রান্সে। তাহলে অ্যান্সার কোন দেশে গৃহীত হয়? ফ্রান্সে। তারিখ হলো 1789 এর 26 আগস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি প্রশ্ন থাকে ফ্রান্সে সামন্ততন্ত্র বা ফিউডালিজম কবে বন্ধ করা হয়েছিল না, 4 থেকে 11 আগস্ট। বিভিন্ন যে ঘোষণা, সেই ঘোষণার দ্বারা কিন্তু ফ্রান্সে সামন্ততন্ত্র রদ হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। এখান থেকে প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি। হ্যাঁ, এই যে ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন, যেটাকে কিন্তু ওলার বলে একজন ঐতিহাসিক পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা বলছেন। হ্যাঁ, ভেরি ভেরি, এই কোটেশন গুলো খুব গুরুত্বপূর্ণ। চলো আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই, যেখানে আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে যে এটা কিন্তু ফরাসি বিপ্লব থেকে এই প্রশ্নটা নয়, এই প্রশ্নটা নেপোলিয়ান বোনাপার্ট থেকে, যেখানে বলা হচ্ছে কনকর্ডাট অফ 1801, 1801 খ্রিস্টাব্দের কনকর্ডাট বা ধর্ম মীমাংসার চুক্তি বাংলায় বলে, এর মূল উদ্দেশ্য কি ছিল? নেপোলিয়ান কেন এই কনকর্ডাট করেছিলেন? ব্রিটেনের সঙ্গে সন্ধির জন্য, চার্চের উন্নয়নে সম্পর্কের উন্নয়নের জন্য, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য, দাস প্রথা অবলুপ্তির জন্য? দেখো বিষয়টা তোমরা বুঝতেই পেরে গেছো যে 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ানের কনকর্ডাট ছিল চার্চের সঙ্গে তার সম্পর্কের উন্নতির জন্য। অনেক বইয়ে এখানে এটাকে নবম পায়াস করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু সপ্তম পায়াস। হ্যাঁ, কনকর্ডাট বা ধর্মমীমাংসার চুক্তি স্বাক্ষর করেছিল নেপোলিয়ান 1804 সালে। নিজেকে সম্রাট 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ান ফ্রান্সে চালু করেছিল তার কনসুলেটের শাসন। একজন প্রধান কনসাল আর 3 জন, একজন প্রধান তিনি নিজে এবং আরো 2 জন কনসাল নিয়ে 3 জন নিয়ে তৈরি হয়েছিল কনসুলেটের শাসন। 99 নভেম্বরে 1802 সালে তিনি যাবজ্জীবনের জন্য কনসাল হচ্ছেন এবং 1804 সালে নেপোলিয়ান ফরাসি জাতির সম্রাট হিসাবে ঘোষিত হচ্ছেন। এই সালগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। একবার আগের বারই একটা প্রশ্ন ছিল যে নেপোলিয়ানের যুগ কোন সময়কে বলা হয়? 1799 থেকে 1814। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হলো আরো পাশাপাশি জিনিস যেগুলো তোমাদের জেনে রাখতে হবে। চলো 4 নম্বর। এবার নেক্সট 5 নম্বর যে প্রশ্ন, যেখানে বলা হচ্ছে
কোনটি নেপোলিয়নের আইন সংহিতার নাম? নেপোলিয়নের যে আইন সংহিতা ছিল, কোনটি নেপোলিয়নের আইন সংহিতার নাম? দ্য সিভিল কোড, ম্যাগনা কার্টা, দ্য রাইটস চার্টার, দ্য রিপাবলিকান কনস্টিটিউশন। মনে রাখবা, নেপোলিয়নের আইন সংহিতার নাম কিন্তু ছিল দ্য সিভিল কোড। 1800 থেকে 1804 খ্রিস্টাব্দের মধ্যে, হ্যাঁ, বিভিন্ন আলাপ আলোচনার দ্বারা, হ্যাঁ, টোটাল 84টি বৈঠকের দ্বারা নেপোলিয়ন কিন্তু এই সিভিল কোড তৈরি করেছিলেন, যার 3টে ধারা ছিল, 3টে আইনের ধারা ছিল। একটা হলো দেওয়ানি ধারা, একটা হলো ফৌজদারি, আর একটা হলো বাণিজ্যিক। তোমাদের কাছে আমার প্রশ্ন, যে এই আইনে টোটাল কত কটি ধারা ছিল, টোটাল ধারার সংখ্যা কত, সেটা কমেন্ট করে জানাবে। যে নেপোলিয়নের কোড, যেটাকে আমরা কি নামে চিনি, কোড নেপোলিয়ন, এই কোড নেপোলিয়ন টোটাল কত কটি ধারা ছিল সেটা জানাবে। আর মনে রাখবে, এই কোড নেপোলিয়ন নামটি কিন্তু দেওয়া হয়েছে 1807 সালে। ঠিক আছে, তাহলে কোনটি আইন সংহিতার নাম? দ্য সিভিল কোড। 1804 থেকে 1804 টোটাল 84টি বৈঠক হয়েছিল, 3টি ভাগে ভাগ করা, দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক। এই কোড নেপোলিয়নে নাম হয়েছিল 1807 সালে। তোমাদের কাছে আমার প্রশ্ন, এর টোটাল ধারার সংখ্যা কত ছিল সেটা জানাবে। ঠিক আছে, চলো, খুব ভালো প্রশ্ন আসার মতো পরীক্ষাতে। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন, যেখানে আবার আমরা নেপোলিয়ন থেকে আর একটা প্রশ্ন নিয়ে নিয়েছি, যেখানে জানতে চাওয়া হচ্ছে যে নেপোলিয়নের পতনের কারণগুলির মধ্যে একটি কোনটি ছিল। তাহলে যে 4টে অপশন দেওয়া হচ্ছে, তার মধ্যে একটা কোনটা? শিল্প বিপ্লব কি নেপোলিয়নের পতনের কারণ? রাশিয়া অভিযান কি তার একটা পতনের কারণ? ভ্যাটিকান বিরোধ কি একটা পতনের কারণ? না স্পেনের সহযোগিতা কি একটা পতনের কারণ? মনে রাখবা, নেপোলিয়নের পতনের যেটা অন্যতম বড় কারণ ছিল, সেটা হলো নেপোলিয়নের রাশিয়া অভিযান, বা যাকে মস্কো অভিযানও বলে। যে অভিযানে নেপোলিয়নের যে গ্র্যান্ড আর্মি, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছিল 1812 সালে, যেই রাশিয়া অভিযান করেছিলেন, এবং তার যে 6 লক্ষের যে বড় বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এবং ঠিক তার পরের বছর তার বিরুদ্ধে তৈরি হয়েছিল ইউরোপে 4র্থ শক্তি জোট, এবং এই শক্তি জোটই শেষ পর্যন্ত নেপোলিয়নকে একের পর এক যুদ্ধে হারিয়ে নেপোলিয়নের সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছে। তাহলে নেপোলিয়নের পতনের অন্যতম কারণ হলো নেপোলিয়নের রাশিয়া অভিযান। শিল্প বিপ্লব প্রথম পৃথিবীর কোন দেশে হয়? ইংল্যান্ড। আরেকটি প্রশ্ন এই শিল্প বিপ্লব থেকে খুব আসে, যে শিল্প বিপ্লব এই টার্মটি প্রথম ইউজ করেন কে? প্রথম কে ইউজ করেন? উত্তর আগুস্তে ব্ল্যাঙ্কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগুস্তে ব্ল্যাঙ্কি। এই জায়গাটা পড়ে রাখবে, যদি ওটা 11-12 এর সিলেবাসে আছে। ভ্যাটিকান বিরোধ এবং স্পেনের সহযোগিতা, এখানে মনে রাখবা নেপোলিয়নের পতনে আরো একটা বড় কারণ ছিল, সেটাকে বলা হচ্ছে স্পেনীয় ক্ষত। নেপোলিয়ন এই স্পেনে 1808 থেকে 1813 পর্যন্ত এই স্পেন এবং পর্তুগাল নেপোলিয়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই বা সংঘর্ষ করেছিল, এবং শেষ পর্যন্ত নেপোলিয়নের বাহিনীকে বিধ্বস্ত করে দিয়েছিল। এই স্পেনীয় ক্ষত যদি এখানে থাকতো, তাহলে কিন্তু আমাদের এই দুটো উত্তরই হতো, কিন্তু এখানে স্পেনের সহযোগিতা লেখা আছে। এই ছোট ছোট জিনিসগুলোকে বুঝে বুঝে যদি তুমি পড়তে পারো একটার সাথে আরেকটা রিলেট করে, তাহলে কিন্তু আমার মনে হয় ইউরোপের ইতিহাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং যে যে তথ্য এখানে আমি বলে দিচ্ছি পুরো জিনিসটা নিয়ে, তথ্যগুলোও মনে রাখার চেষ্টা করবে। ইউরোপ কিন্তু আমরা যারা ধরে নাও
দীর্ঘদিন বাদে একটা এসএসসি হচ্ছে, অনেকে নেট দিয়েছো, সেট দিয়েছো, কিন্তু এই ইউরোপের পার্টটা আমি অনেকের ছাত্রের সাথেই কথা বলে দেখেছি, তাদের কিন্তু এটা না পড়ায়, এবং ইউরোপ নিয়ে কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার নেই। ইউরোপকে কিন্তু ক্লিয়ার করতে হবে, না হলে এই যে 15+ প্রশ্ন, এই 15+ প্রশ্নে কিন্তু ভালো মার্কিং আশা করতে পারবে না। ইউরোপটাকেও ভারতের ইতিহাসের মতো সমান জোর দিয়ে এখন থেকেই পড়া শুরু করো, ঠিক আছে? ইউরোপ কিন্তু খুব নাম্বার টেকিং একটা সাবজেক্ট। চলো নেক্সট পার্ট হলো আমরা দেখব পরের প্রশ্ন, যেটা নেপোলিয়নের থেকে এবং নেপোলিয়নের শেষ পার্ট থেকে এসেছে, যে কোন যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত ভাবে পরাজিত হয়। তাহলে নেপোলিয়নের এই প্রশ্নটা যথেষ্ট ভালো প্রশ্ন। দেখো অপশন দেওয়া আছে ট্রাফালগার, অপশনে দেওয়া আছে ওয়াটারলু, সিতে দেওয়া আছে আইলাও, আর ডিতে লেখা আছে অস্টারলিচ। তাহলে পরাজিত হন, মনে রাখবা এখানে আইলাও বলে কোনো যুদ্ধের কথা মনে করা যাচ্ছে না। ট্রাফালগার এমন একটা যুদ্ধ যে যুদ্ধে নেপোলিয়ন হেরেছিলেন, কিন্তু অস্ট্রেলিয়ার যুদ্ধে নেপোলিয়ন কিন্তু নিজে জিতেছিলেন, আমি আলোচনা করে দিচ্ছি। কিন্তু আমাদের প্রশ্ন অনুযায়ী যে চূড়ান্ত কথাটা দিয়েছে, চূড়ান্ত ভাবে তিনি পরাজিত হলেন, সেটা কিন্তু ওয়াটারলুর যুদ্ধে, সাল 1815, এবং এই জুন মাসে 18ই জুন। এবং এই পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে কিন্তু মধ্য আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। যেমন আমরা শিবাজি পড়তে গেলে তার নানা দুর্গের কথা আমাদের মুখস্থ করতেই হয়, কোথায় জন্ম, কোথায় রাজ্যাভিষেক, ঠিক তেমনি নেপোলিয়ন পড়তে গেলে আমাদের যে জিনিসটা পড়তে হয় সেই জিনিসটা হলো তার দ্বীপ সমূহ, কোন দ্বীপে তার জন্ম, কর্সিকা, কোন দ্বীপে তার জন্ম, তারপরে কোন দ্বীপে তিনি প্রথম নির্বাসনে যাচ্ছেন, এলবা, কোন দ্বীপে দ্বিতীয়বারের জন্য তিনি বা জীবনের শেষবারের জন্য তিনি তাকে নির্বাসন দেওয়া হচ্ছে, সেন্ট হেলেনা। কোন যুদ্ধের পর? ওয়াটারলুর যুদ্ধের। আর এই ট্রাফালগারের যুদ্ধ কিন্তু আরো একটা যুদ্ধ, যেটা 1805 সালে হয়েছিল, যে যুদ্ধে তিনি কিন্তু নেলসনের কাছে, নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে এবং নেলসনের কাছে পরাজিত হয়েছিল। আর এই অস্ট্রেলিয়ার যুদ্ধ নেপোলিয়ন জয়লাভ করেছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে, অস্ট্রিয়া যৌথ বাহিনীর কাছে 1805 সালেরই এটা একটা যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু তিনি জয়লাভ করেন। তাহলে নেপোলিয়নের নিজের আত্মজীবনীতে বলছেন তিনি টোটাল 43টা, কোন কোন জায়গায় 40 আছে, তিনি যুদ্ধ জয়লাভ করেছেন বা যুদ্ধ করেছেন। সবকটা মনে রাখা সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব যেগুলো গুরুত্ব আছে সেগুলো পড়তে হবে। তাহলে নেপোলিয়ন চূড়ান্ত ভাবে পরাজিত হন ওয়াটারলুর যুদ্ধে। ওই যে চতুর্থ শক্তি জোট তৈরি হয়েছিল আগের স্লাইডে বললাম 1813-তে, এই চতুর্থ শক্তি জোটের কাছে কত সালে? 1815 সালে। এবং এই যুদ্ধে পরাজয়ের পর কোথায় পাঠানো হয়? সেন্ট হেলেনা দ্বীপে। ঠিক আছে, চলো আমরা কিন্তু টোটাল 7টা প্রশ্ন আমরা আলোচনা করলাম নেপোলিয়ন এবং ফরাসি বিপ্লব থেকে। নেক্সট আমরা যে পার্টে চলে এসেছি সেটা হলো ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো পার্ট থেকেও কিন্তু প্রশ্ন আসার চান্স খুবই খুবই বেশি। দেখো এটা খুব সোজা প্রশ্ন তোমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে নিচের কে ইতালির, এখানে বলা উচিত ঐক্য আন্দোলনের, একটু মিস্টেক হয়ে গেছে, ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্যারিবল্ডি, কাভুর, মাৎসিনি না নেপোলিয়ন। তাহলে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বা যার মস্তিষ্ক প্রসূত হয়েই ইতালি ঐক্যবদ্ধ হতে পেরেছিল তিনি কিন্তু কাউন্ট ক্যামিলো ডি ক্যাভুর। কে ছিলেন? না পিডমন্ড সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী। তাহলে পিডমন্ড সার্ডিনিয়ার একজন, এটা হলো একটা দেশীয় রাজ্য ইতালির, সেই পিডমন্ড সার্ডিনিয়ার
পিএম বা প্রাইম মিনিস্টার ছিলেন কাভুর, এবং তার কার্যকালের মধ্যেই তিনি বিভিন্ন কূটনৈতিক পন্থা অবলম্বন করে ইতালিকে ঐক্যের দোরগোড়ায় নিয়ে যান। সম্পূর্ণ কাজটি করতে পারেননি, বাট দোরগোড়ায় নিয়ে গেছিলেন। এই জন্য ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয় কাভুরকে। ম্যাৎসিনি স্বাধীন ইতালির আত্মা, মানে ইতালির মধ্যে যে আমাদের ঐক্য হতে হবে, এই যে জাতীয়তা বোধ প্রথম কিন্তু জাগিয়েছিলেন কে? ইতালির মধ্যে জাতীয়তা বোধের জাগরণ কিন্তু ঘটান এই ম্যাৎসিনি। এবং যিনি, অনেক বইয়ে 1831 আছে, অনেক বইয়ে আছে সালটা 1800, অনেক বই আছে 31, অনেক জায়গায় আছে 32, তৈরি করছেন কি? ইয়ং ইতালি। বহু পরীক্ষায় আসা একটা প্রশ্ন, ইয়ং ইতালি কে তৈরি করছেন? ম্যাৎসিনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যারিবল্ডিও ছিলেন। গ্যারিবল্ডির বাহিনীর নাম ছিল লাল কোর্তা, এবং এই লাল কোর্তা বাহিনী নিয়ে, এই বাহিনীর সদস্যরা লাল রঙের পোশাক পরতো, লাল কোর্তা বাহিনীর সদস্য নিয়েই কিন্তু তিনি ইতালির নেপলস এবং সিসিলি বলে দুটো যে রাজ্য ছিল তিনি দখল করেছিলেন। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রত্যেকে, মানে এই তিনজনেরই কিন্তু ইতালির ঐক্য আন্দোলনে যথেষ্ট অবদান ছিল। কিন্তু মস্তিষ্ক বললে আমরা উত্তর করব কাভুর, পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী, এবং যার নেতৃত্বে ইতালির ঐক্য হয়েছিল। ঠিক আছে, চলো 9 নম্বরে আবার আমাদের নেপোলিয়ান থেকে আর একটা প্রশ্ন এসেছে, খুব ভালো প্রশ্ন। এরম প্রশ্ন পিএসসি মাধ্যমের যে পরীক্ষা হতো সেখানেও এই টাইপের প্রশ্ন এসেছিল। কন্টিনেন্টাল সিস্টেম বা বাংলায় আমরা যাকে বলছি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করেন নেপোলিয়ান। তাহলে আমরা জেনে যাচ্ছি যে নেপোলিয়ান একটা ব্যবস্থা কার্যকর করেছিলেন যার নাম মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। কত সালে? কত সালে? আচ্ছা, কার বিরুদ্ধে করেছিলেন এই কন্টিনেন্টাল সিস্টেম? নেপোলিয়ান। নেপোলিয়ান ইউরোপের প্রায় সব রাষ্ট্রকে হারাতে পারলেও যাকে তিনি পরাজিত করতে পারেননি সেই রাষ্ট্র হলো ইংল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ডকে তিনি যখন হাতে মারতে না পারেননি, তখন তিনি ভাতে মারার চেষ্টা করেন, এবং এর জন্য যে পদ্ধতিটা নিয়েছিলেন সেটার নাম কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ সিস্টেম। প্রশ্ন হলো, এই সিস্টেম নেপোলিয়ন চালু করেছিলেন 1803, 6, 12 না 14? অবশ্যই উত্তর হলো 1806 সালে। এই ব্যবস্থা কার্যকর করতে নেপোলিয়ান 1806 সালে যা জারি করলেন বা যে ডিক্রি জারি করেছিলেন সেটা হলো বার্লিন ডিক্রি, এবং তিনি ঘোষণা করলেন যে ইংল্যান্ডের জাহাজ যদি ইউরোপ মহাদেশের অন্য কোনো বন্দরে বা নেপোলিয়নের মিত্র বন্দরে মানে আসে, তাহলে সেই জাহাজকে গ্রেপ্তার করা হবে বা সেই জাহাজকে ক্যাপচার করে নেওয়া হবে। হ্যাঁ, এর ফলে তিনি ইংল্যান্ডের যে ট্রেড সিস্টেম, বাণিজ্য, সেটাকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। কার মাধ্যমে? কন্টিনেন্টাল সিস্টেমের মাধ্যমে। প্রথম জারি করলেন বার্লিন ডিক্রি, এবং মনে রাখবা এর প্রত্যুত্তরে ইংল্যান্ডও বসেছিল না, এবং সে কি জারি করেছিল? পরীক্ষায় থাকে, তার নাম হলো অর্ডারস ইন কাউন্সিল। এই বেসিক ধারণাটুকুনি যদি মোটামুটি থাকে, ঠিক আছে, আশা করছি পরীক্ষার প্রশ্ন আমরা যা বিগত বছরে দেখেছি এর থেকে টাফ হয় না। তাহলে নেপোলিয়ান জারি করেছিল বার্লিন ডিক্রি, এর প্রত্যুত্তরে ইংল্যান্ড যেটা জারি করেছিল অর্ডারস ইন কাউন্সিল। এটা ওই সেম নেপোলিয়ানের এই ডিগ্রির একটা প্রত্যুত্তর। বলা হলো যে ফ্রান্স এবং তার মিত্র দেশগুলির জাহাজকে এই আটক করা হবে। তাহলে এই যে ব্যবস্থা, এরপরেও নেপোলিয়ান আরো 3টে ডিক্রি জারি করেছিলেন বার্লিন ডিক্রির পরেও, মিলান ডিক্রি, হ্যাঁ, ওয়ারস ডিক্রি এবং অর্ডারস ফন্টেনব্লু ডিক্রি, হ্যাঁ 3টে। কিন্তু ইংল্যান্ডের ডিক্রি ছিল একটাই, অর্ডারস ইন কাউন্সিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিনিসটা মনে রাখতে হবে। তাহলে কত সালে চালু হয়? 1806। ঠিক আছে, চলো আমাদের 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে
দেখো এই জিনিসটা আমি আলোচনা করেছি এবং আমি আশা করছি তোমরা তখনই জিনিসটা মাথায় রেখে দিয়েছো যে নেপোলিয়ান কত সালে নিজেকে সম্রাট বলে ঘোষণা করে। তাহলে নেপোলিয়ান কিন্তু প্রথমে সম্রাট ছিলেন না, নেপোলিয়ান একজন সাধারণ সৈনিক হিসেবে তার জীবন শুরু করেছিলেন। সেখান থেকে আস্তে আস্তে তিনি কিন্তু একদম সর্বোচ্চ একদম গ্রাসরুট লেভেল থেকে তিনি কিন্তু একদম নেপোলিয়ান ফরাসি জাতির রাজা। ঠিক আছে, তিনি 1799 সালে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে চালু করলেন কনসুলেটের শাসন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1799 নভেম্বর মাস, 9 নভেম্বর। এই নভেম্বরে টোটাল তিনজন কনসুলেট শাসন করতেন, যার মধ্যে ফার্স্ট কনসাল তিনি ছিলেন সব, তিনি অবশ্যই নেপোলিয়ান। তারপরে 1802 সালে ঘোষণা করা হলো যে, প্রথমে বলা হয়েছিল যে কনসালরা 10 বছরের জন্য নিযুক্ত হবে। 1802 সালে নেপোলিয়ান নিজেকে সারা জীবনের জন্য কনসাল বলে ঘোষণা করলেন। এবং যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে কবে সম্রাট বলে ঘোষণা করলেন, অবশ্যই উত্তর হলো 1804 নটরডম গির্জায় সপ্তম পায়াস নেপোলিয়ানকে, সালটা যতদূর সম্ভব তারিখটা ডিসেম্বর মাস, 2রা ডিসেম্বর, নেপোলিয়ানকে কিন্তু সম্রাট বলে ঘোষণা করা হয়েছিল 1804 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 সালের গুরুত্ব কি এক্ষুনি পড়ালাম। 1806 সালে নেপোলিয়ান কিন্তু বার্লিন ডিগ্রি জারি করছে। ঠিক আছে, 1799 কনসুলেটের শাসনের সূচনা। চলো নেক্সট 11 নম্বর, আবার ইতালির ঐক্য আন্দোলন। বলা হচ্ছে ইতালির জাতীয় ঐক্যের ঘোষণা দেওয়া হয় কোন সালে? ঠিক আছে, এই প্রশ্নটা একটা খুব ভালো প্রশ্ন, ভীষণ ভালো প্রশ্ন। আদতে মনে হলেও খুব সহজ, কিন্তু ভীষণ ভালো। ইতালির ঐক্য কিন্তু অনেকে বলবে যে 1861তেই সম্পন্ন হয়েছিল, কিন্তু না। ইতালির মেন দুই জায়গা, যাকে ইতালির একদম হৃদয় বলা যায়, ইতালির হৃদয় রোম, এই রোম কিন্তু ইতালির সঙ্গে যুক্ত হয়েছিল আফটার ফ্রান্স প্রাশিয়া যুদ্ধ বা ফ্র্যাঙ্কো প্রাশিয়া ওয়ার। কত সাল? 1870। এবং এই রোম দখলের পরে কিন্তু ইতালির যে ঐক্য সেটা সম্পূর্ণ হয়েছিল। তাহলে ইতালির ঐক্য সম্পূর্ণ হয়েছিল বা ইতালিকে সম্পূর্ণরূপে ঐক্য বলে ঘোষণা করা হয়েছিল, এর অ্যান্সার 1870 হওয়া উচিত এবং এটাই হবে। এখানে যদি বলা হতো যে যে প্রথম পর্বের ইতালির ঐক্য সম্পন্ন হয় কত সালে, 1860 ঠিক ছিল। কারণ দুটো অঞ্চল, ভেনেসিয়া এবং রোম ব্যতীত, হ্যাঁ ভেনেসিয়া, এই দুটো পরবর্তীকালে ঐক্যবদ্ধ হয়েছিল। এই ভেনেসিয়া 1866-তে ইতালির মধ্যে ঢুকছে। এই দুটো জায়গা ব্যতীত রোম ঐক্যবদ্ধ, ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল 1861-তে। কিন্তু অ্যাকচুয়াল ইতালির ঐক্যের ঘোষণা 1870 আফটার ফ্রাঙ্কো প্রাশিয়া ওয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীন ইতালির রাজধানীও হয়েছিল কিন্তু এই রোম শহর। ওকে, চলো 12 নম্বর প্রশ্ন। দেখো যেই জায়গাটা আমরা আলোচনা করছিলাম, এই প্রশ্নটা কিন্তু আমাদের একটা নতুন টপিক, জার্মানির ঐক্য আন্দোলন থেকে করা হয়েছে। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। জার্মানির ঐক্য আন্দোলন। দেখো জার্মান ঐক্য তৈরি হয়েছিল মাত্র 3টে যুদ্ধের দ্বারা। তোমরা প্রত্যেকেই জানো, এই সময়ে আশা করছি পরীক্ষার আর 30 দিন বাকি, এই কনসেপ্ট তোমাদের সবার মধ্যেই আছে। 3টে যুদ্ধ হয়েছিল এবং জার্মানির ঐক্যের ঋত্বিক বা কারিগর ছিলেন বিসমার্ক। মনে রাখবে, এই জার্মানির ঐক্যের সাথেই কিন্তু ইতালির ঐক্য সম্পন্ন হয়েছিল। এখানে বলছে ফ্রাঙ্কো প্রাশিয়া, তাহলে 3টে যে যুদ্ধ হয়েছিল, এই 3টে যুদ্ধের মধ্যে সেকেন্ড যুদ্ধ, প্রথম যুদ্ধ ছিল প্রাশিয়া এবং ডেনমার্কের যুদ্ধ, যেখানে স্লেজভিক এবং হলস্টেইন নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল।
আর ফ্রাঙ্কো পার্সিয়া যুদ্ধ হলো এই তিনটে যুদ্ধের মধ্যে সেকেন্ড যুদ্ধ, যেটার মধ্যে সরি ফ্রাঙ্কো পার্সিয়া হলো এই তিনটে যুদ্ধের মধ্যে 3 নম্বর যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ ছিল প্রাশিয়া এবং অস্ট্রিয়া, হ্যাঁ, অস্ট্রো পার্সিয়ান ওয়ার বা স্যাডওয়ার যুদ্ধ। আর এই ফ্রাঙ্কো পার্সিয়া যুদ্ধের নাম সেডানের যুদ্ধ। সেডানের যুদ্ধ কত সাল? 1800 কত সালে সংগঠিত হয়েছিল? 1870। এবং এই সেডানের যুদ্ধের দ্বারা জার্মানির দক্ষিণাংশ, হ্যাঁ, দক্ষিণ পার্ট, সাউদার্ন পার্ট জার্মানির সঙ্গে ঐক্যবদ্ধ হয়। এবং এই আফটার দ্য ফ্রাঙ্কো প্রাশিয়া ওয়ার বা সেডানের যুদ্ধ জার্মানির ঐক্য সম্পন্ন হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ সাল 1870। আর যেটা আমি ভুল করে ফেলেছিলাম যে সেকেন্ড যুদ্ধ এই 1866, যেটা হলো জার্মানির ঐক্যের দ্বিতীয় যুদ্ধের নাম হলো অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ, যাকে আমরা স্যাডোয়ার যুদ্ধ বলি, এবং এর সাল 1866। তাহলে 3 নম্বরটা হলো ফ্রাঙ্কো পার্সিয়া, 2 নম্বরে হলো অস্ট্রো পার্সিয়া, আর 1 নম্বরে হলো প্রাশিয়া ডেনমার্ক। ঠিক আছে, এই তিনটে যুদ্ধের দ্বারা জার্মানির ঐক্য হয়েছিল এবং জার্মানির ঐক্যের প্রধান ঋত্বিক বিসমার্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফ্রাঙ্কো পার্সিয়া যুদ্ধ কিন্তু 70 আর অস্ট্রো পার্সিয়া 66। চলো নেক্সট। আচ্ছা যেরকম এই প্রশ্নটা আর নতুন করে বলার কিছু নেই, এর আগেই আলোচনা করা হয়ে গেল, যে জার্মানির ঐক্যের প্রধান স্থপতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সোজা প্রশ্ন। কে ছিলেন? ফ্রেডরিক উইলিয়াম, গ্যারিবল্ডি, বিসমার্ক, কাইজার উইলিয়াম। উত্তর হবে বিসমার্ক। কোন নীতির দ্বারা, ধরো এলো, কোন নীতির দ্বারা তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করলেন? না ব্লাড অ্যান্ড আয়রন বা রক্ত এবং লৌহ নীতির দ্বারা তিনি কিন্তু জার্মানির ঐক্য সম্পন্ন করেছেন, মানে 3টে যুদ্ধের দ্বারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি ছিলেন প্রাশিয়া বলে যে জার্মানির অন্তর্ভুক্ত অঞ্চল, তার প্রধানমন্ত্রী, এবং কাইজার প্রথম যে উইলিয়াম ছিলেন, এই কাইজার উইলিয়াম, প্রথম উইলিয়াম, কাইজার উইলিয়াম ইনি ছিলেন জার্মানির যে প্রাশিয়ার হোহেনজোলান বংশীয় শাসক। ঠিক আছে, চলো 13 নম্বর হলো আমাদের 14 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে, এই প্রশ্নটা নিয়ে আগেও আলোচনা করা হয়েছে, কোন যুদ্ধের মাধ্যমে ফ্রান্সের আলসাস লোরেন জার্মানির হাতে গিয়েছিল? অবশ্যই যে যুদ্ধের দ্বারা ফ্রান্সের আলসাস লোরেন, এটা হলো সমৃদ্ধ এলাকা ফ্রান্সের, কিসের মাধ্যমে গেছিল? অস্ট্রিয়া প্রাশিয়া যুদ্ধ না, ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ না, দানিউবের যুদ্ধ? অবশ্যই ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধের মাধ্যমে, যার সাল আমি আগেই বলে দিলাম 1870। অস্ট্রিয়া প্রাশিয়া যুদ্ধের সালও বলে দিয়েছি 1866। ক্রিমিয়ার যুদ্ধ ইউরোপের ইতিহাসের যাকে বলা হচ্ছে ওয়াটার সেট, সময়কাল 1854 থেকে 1856। প্যারিসের সন্ধি দ্বারা এই যুদ্ধের অবসান হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট এন্ড লাস্ট প্রশ্ন। বলা হচ্ছে যে জোলভের আইন, দেখাটা নতুন ওয়ার্ড তোমরা পেলে, প্রত্যেকে হয়তো জানো, ওয়ার্ডটার সঙ্গে তোমরা পরিচিত। জোলভের আইন, এই জোলভের আইন অর্থনৈতিক জোট কত সালে গঠিত হয়? প্রথম অনেক জায়গায় প্রশ্ন থাকতে পারে যে জোলভের আইন, হ্যাঁ, কোন রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে সব থেকে বেশি সহায়তা করেছিল? কোন রাষ্ট্রকে? উত্তর হলো এই জোলভের আইন তৈরি হয়েছিল কিন্তু জার্মানিতে। জার্মান ঐক্যের সহায়তা করেছিল কার উদ্যোগে তৈরি হয়েছিল? প্রাশিয়া।
এটা কিন্তু একটা শুল্ক জোট ছিল। হ্যাঁ, প্রাশিয়া জার্মানি অ্যাকচুয়ালি 39টা ছোট বড় রাজ্যে বিভক্ত ছিল, তার মধ্যে প্রাশিয়া সর্ববৃহৎ। এই প্রাশিয়া তৈরি করলো এই শুল্ক জোট, যাতে একবার মাত্র শুল্ক দিয়েই সারা জার্মানিতে ব্যবসা বাণিজ্য করা যায়। কত সালে তৈরি হয়েছিল? 1819। 1819 সালে ম্যাজেন বলে একজনের, পরীক্ষায় থাকবে কার উদ্যোগে? বলবা ম্যাজেনের উদ্যোগে। ঠিক আছে। 1834-এর মধ্যে কিন্তু অধিকাংশ রাষ্ট্রই এই জোলভের আইনের যোগ দিয়েছিল। ম্যারিয়ট বলে একজন ঐতিহাসিক বলছেন এটাই হলো জার্মানির ঐক্যের প্রথম সোপান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তোমাদের এই প্রশ্নগুলোর মাধ্যমে একটা শুধু ওই প্রশ্নগুলো নয়, ডিপ কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ভালো করে দেখেছো, আশা করছি এভাবেই পড়া চালিয়ে যাও, প্রত্যেকে কিন্তু সফল হবে। সকলকে অল দ্য বেস্ট।